হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আজকে আপনাদের হোস্ট আমি সৈকত, আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে বুঝেই গেছেন আপনারা, আমি আছি একটা রেলওয়ে স্টেশনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ধানবাদ থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেস যেটা গয়ার থেকে হাওড়া চলে, ধানবাদ হয়ে যায়। এখন টাইম 4:15, আর আমার ট্রেন ধানবাদে ঢুকবে 6টার সময়। তো চলুন কভার করা যাক ধানবাদ থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ধানবাদ স্টেশন, আর স্টেশনের ঠিক অপোজিটে এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড অ্যান্ড অটো স্ট্যান্ড। যদি আপনারা ধানবাদ স্টেশন থেকে ডাইরেক্ট এসে ট্যাক্সি বা অটো নিতে চান, তাহলে এখানে এসে ট্যাক্সি বা অটো নিতে পারেন আপনারা। স্টেশন থেকে ঠিক বেরিয়েই ডান দিকে আমার ট্রেন 22304 8টার সময় প্ল্যাটফর্ম নম্বর 1-এ আসবে। এই বন্দে ভারত এক্সপ্রেস যেটা গয়ার থেকে স্টার্ট হয়ে হাওড়া অবধি যাবে, টোটাল কিলোমিটার কভার করবে 458। আর এর মাঝখানে, গয়া আর হাওড়ার মাঝখানে আছে 5টা স্টেশন: কোডারমা, পারসনাথ, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, আর তারপরে হাওড়া। গয়ার থেকে এটা স্টার্ট টাইম হচ্ছে 3:15 বিকেলবেলা। ধানবাদে এটা রিপোর্টিং টাইম হচ্ছে 6টার সময়, সন্ধ্যে 6টা। আর হাওড়া এটা পৌঁছবে 9টার সময়। সময় 5:55, আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বন্দে ভারত এক্সপ্রেস নিজের স্কেডিউল টাইমে প্ল্যাটফর্ম 1 ধানবাদে আসছে। আমার সিট 77, মানে পিছনের দিকে হবে, খুঁজে দেখতে হবে 77। এই দেখুন, এনারা লাগেজ ওঠাতে এসেছিল ভিতরে, আর দরজা নিজের স্কেডিউল টাইমে বন্ধ হয়ে গেছে, তো এনারা এখন ভিতরে আটকে গেছেন। এনাদেরকে এখন যেতে হবে আসানসোল, আসানসোল থেকে ফেরত আসতে হবে। এখানে দেখুন প্রত্যেকটা সিটের পিছনে একটা নেট আছে জিনিসপত্র রাখার জন্য, নিচে ফুটরেস্ট আছে, আর সিটের তলায় এখানে চার্জিং পয়েন্ট আছে, আর USB-C পোর্টও আছে এখানে। এগুলো সিটের তলায় আছে, বেশ ভালো ব্যবস্থা। আপনারা কি এর আগে বন্দে ভারতে চড়েছেন? একটা কমেন্ট করে কিন্তু জানাবেন, আমার কিন্তু প্রথমবার। লাগেজ র্যাকগুলো সব ট্রেনের মধ্যে উপরেই আছে, কিন্তু এখানে লাগেজ র্যাকগুলো উপরে কিন্তু গ্লাস কভার, যদি দেখতে পাচ্ছেন এখানে হলো গ্লাস কভার। লাইটও জ্বলছে ওখানে। ট্রেনে বসে হয়ে গেছে অ্যারাউন্ড 15 মিনিট। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। বন্দে ভারতের ওয়াশরুম সেম স্ট্যাটাসে, দুই দিকে দুটো, একদিকে ওয়েস্টার্ন আর একদিকে ইন্ডিয়ান। প্রথমে চলুন আমরা ওয়েস্টার্নটা দেখে নিই, আর তারপরে আমরা ইন্ডিয়ানটা দেখি। এটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। ঢুকেই ডান দিকে ওয়াশ বেসিন আর মিরর, এখানে হ্যান্ড ড্রায়ার, এটা হ্যান্ড ড্রায়ার, এটা উইন্ডো, এটা হচ্ছে লক, আর এই যে টয়লেট, এটা জেট স্প্রে। গয়ার থেকে অনেকক্ষণ আগেই ট্রেনটা চলেছে, সেই হিসাবে কিন্তু দেখতে গেলে টয়লেটটা বেশ পরিষ্কার, অনেকটা ফ্লাইটের টয়লেটের মতন ফিল হচ্ছে। দেখুন আপনারা,
চলুন দেখে নিই ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা। সেম সেটআপে কিছু ডিফারেন্স নেই, খালি টয়লেট প্যান্টটা ইন্ডিয়ান স্টাইল, বাকি বাকি সেটআপ সেম। চলো আপনাদের এবার দেখিয়ে দিই E2 কোচটা। এটা E2 কোচ, এটাতে 2x2 সেটআপ। Rest of the things are same as C1 to C10, but the setup is 2x2. এটা E2 এক্সিকিউটিভ 2। আর এবার চলুন এই ট্রেনের সবচেয়ে এক্সিকিউটিভ ক্লাস E1 এ। এই সামনে এটা E2 কোচ। আমি ভিতরে ঢুকলাম না, যিনি ইনচার্জ ছিলেন এখানে উনি আমাকে মানা করলেন কি আপনি এখানে ফটোগ্রাফি করবেন না ভিতরে। তো আমি আর ভিতরে গিয়ে ফটোগ্রাফি করছি না, লিভিং দ্য পার্সোনাল স্পেস ফর পিপল। তো এটা E2 কোচ, এখান থেকে বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সময় 6:30 আর চলে এসছে আপনাদের ইভিনিং স্ন্যাক্সে দেখি কি কি দিয়েছে। একটা রিয়েল ফ্রুট, একটা বিকাজি পিনাট চিকি, আর সাথে আছে মশালা চায়ের পাউডার, হিমালয়ান সল্ট, ক্যারামেল পপকর্ন। এটা হলো কচুরি আর কিছু ক্যাচআপ আছে, ওয়েট ওয়াইপ। খারাপ না। আচ্ছা, সময় হয়ে গেছে 6:46 আর আসানসোলে পৌঁছানোর টাইম ছিল 6:48। তো 2 মিনিট আগেই আসানসোলে পৌঁছে গেছে, যদিও এখনো গেট খোলেনি। তো মেবি অফিসিয়াল টাইম, গেট খোলার টাইম আর অফিসিয়াল টাইম এক, সেই জন্য এখনো দাঁড়ায়নি। জাস্ট আসানসোলে ঢুকছে স্টেশনে, বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওয়েট করছি গেটটা খোলার, আমি ক্যাপচার করতে চাই গেটটা কেমন ভাবে খোলে আর কি। অটোমেটিক ডোর। On left side. দরজা যেহেতু অটোমেটিক বন্ধ হয়ে যায়, আমি আর নিচে নামার রিস্ক নিলাম না। এখানে সব ট্রেনে নিচে না নামাই ভালো স্টেশনে। 2 মিনিটের টাইম আছে, বাই এনি চান্স যদি মিস হয়ে যায় দরজা কিন্তু লক হয়ে যাবে আর আপনি আর উঠতে পারবেন না। সময় 7:03 আর ট্রেন নিজের স্কেডিউল টাইম থেকেই আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। আর এখন যেটা হলো সেটা হলো একজন মহিলা, উনি উঠে আমার সিটটাতে, মানে 77 নম্বর সিটটাতে বসেছেন। তো ওনার আসতে এত দূর, মানে ওনার সিটটা ছিল 24 উইন্ডো সিট, কিন্তু যেহেতু ওনার মনে পায়ে কিছু প্রবলেম আছে তো উনি এত দূর হেঁটে আসতে চাইছেন না। তো উনি আমাকে রিকোয়েস্ট করলেন যদি ওনার সাথে সিটটা সোয়াপ করা যায়। তো আমি ওনার সিটটাতে এসে 24 সিটটাতে, এই উইন্ডো সিটে বসলাম। যদিও বাইরে কিছু দেখা যাচ্ছে না, বাট ঠিক আছে, আমার জন্য দুটোই সেম। আমি যখন E2 থেকে E1 যাচ্ছি, একটা অদ্ভুত গল্প হলো। ওখানে যে ইনচার্জ বসেছিলেন তিনি হঠাৎ দৌড়ে আসলেন, আমাকে বললেন আপনি কি যে ভিডিওটা করছেন আপনার কাছে কি রেলের পারমিশন আছে? যতদূর আমি জানি রেলের পারমিশন হয়তো দরকার হয় না রেলের মধ্যে ভিডিও করার জন্য, বাট যেহেতু আমার কাছে কোনো কনফার্মেশন ছিল না আমি অ্যাগ্রি করলাম, আমি ওখানে আর ভিডিও করিনি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই যে হাজার হাজার ভিডিও আছে, এই ভিডিওগুলোর জন্য কি পারমিশন নেওয়া হয়? হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার এক্স্যাক্টলি জানা নেই। আপনাদের জানা থাকলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন কি বন্দে ভারতে ভিডিও করা, মানে বিটুইন কোচেস ভিডিও করা অ্যালাউড কিনা। আর নেক্সট যেটা আমি করব, আমি মিনিস্ট্রি অফ রেলওয়েকে টুইট করে জিজ্ঞেস করব, যদি না থাকে তাহলে আমি এই ট্রেন নম্বর আর ডেটের সাথে বলবো একটু ওনাকে এডুকেট করে দিতে। আর যদি উনি ঠিক হন আর আমি ভুল হই, তাহলে আমি আগের থেকে বন্দে ভারতে কোনো ভিডিওই করব না। তো দেখা যাক কি দাঁড়ায় ব্যাপারটা গিয়ে। এটা কিন্তু বেশ রোমাঞ্চকরই ব্যাপার হয়ে দাঁড়াবে এটা। সময় হয়ে গেছে 7:14 আর ট্রেন পৌঁছে গেছে দুর্গাপুরে। স্কেডিউল অ্যারাইভাল টাইম ছিল 7:11, 2-3 মিনিট লেট। তো এখান থেকে নেক্সট স্টপেজ হাওড়া,
হাওড়ার টাইম হচ্ছে 9টার সময়। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই এই বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাপারে। প্রাইস, টিকিট প্রাইস নো ডাউট শতাব্দী থেকে বেশি, রাজধানীর সমান, কিন্তু কমফর্ট, ইফ ইউ আস্ক মি, কমফর্ট লেভেল কিন্তু রাজধানীর অনেক বেটার এই বন্দে ভারত থেকে। দ্য জার্কিং আই এম ফিলিং ইজ মাচ হাইয়ার দেন আই ফিল ইন রাজধানী। আর তাছাড়া সিট কমফর্টও শতাব্দীর মতোই। শতাব্দী এখন চলতে চলতে অনেক পুরনো হয়ে গেছে, মেবি যদি রিনোভেট করা হয় আর সিটগুলো চেঞ্জ করা হয় তো শতাব্দীর কন্ডিশনও বন্দে ভারতের মতোই হবে। গভর্নমেন্ট এখন বন্দে ভারতকে নো ডাউট হাইপ করছে, আর অন্য ট্রেন যেরকম শতাব্দী আর রাজধানীর উপর অত ধ্যান নেই। বাট আমার মনে হয় এখনো শতাব্দী বা রাজধানী এখনো কিছু ক্ষেত্রে বন্দে ভারত থেকে মাচ বেটার। এখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো, এই বন্দে ভারতে টিটির কোড চেঞ্জ হয়ে কালোর থেকে গ্রে হয়ে গেছে, অ্যান্ড তারা নিজেদেরকে বন্দে ভারতের ইনচার্জ ভেবে নিয়েছে। তারা ভাবছে এই বন্দে ভারতের প্রত্যেকটা কোচের ওনার ওরা। আমি এখন কথা বলতে গেছিলাম ওনাদের সাথে, আমি জিজ্ঞেস করলাম কি অ্যাজ পার রেলওয়েজ সার্কুলার 2018 ফটোগ্রাফি তো প্রহিবিটেড না। বলছে আমার কোচে আমি ফটোগ্রাফি করতে দেবো না, প্যাসেঞ্জারদের প্রবলেম হয়। তাহলে সেটা তো আগে বলবেন, আপনারা তো সেটা বলেননি আমাকে। আপনারা আগে বললেন রেলওয়ে থেকে পারমিশন নিয়ে আসুন তারপরে ফটোগ্রাফি, সেটা তো বলেননি আগে। তো ব্যাপারটা এটা বুঝলাম আমি, এই কালো কোট থেকে গ্রে কোট হয়ে যাওয়াতে ওনারা নিজেদেরকে এয়ারলাইনের পাইলট ভাবছে আজকাল। যাই হোক, ভালো শিক্ষা হলো। হ্যাঁ, বাট এইটা ঠিক, অন্য প্যাসেঞ্জারদের ভিডিও করার আগে নিশ্চয়ই ওনাদের পারমিশন আমরা করেছি, সেটা অলরেডি। একটু আগে সামনে দুটো বাচ্চা মেয়ে বসছিল, ওরা নিজেরাই বললো কি আমাদেরকে ব্লগে নাও, কিন্তু ওদের বাবা মা পাশে বসছিল। আমি ওনাদের পারমিশন নিয়ে ওদেরকে ব্লগে নিয়েছি। মানে ইউজুয়ালি আমার মনে হয় না কোনো ইউটিউবারই পারমিশন না নিয়ে এরকম কারোর ফটো পার্সোনালি নেয়। যেতে আসতে হয়তো হয়েই যায়, এখন রাস্তায় তো ফিল্টার করাটা খুব মুশকিল না। তো যাই হোক, খুব আলাদা লাগলো এই বিহেভিয়ারটা ওনার। আমি বাট অবভিয়াস আমি রেলওয়ে মিনিস্ট্রিকে একটা টুইট করে জিজ্ঞেস করব যে এই যে টিটিদের আপনারা বন্দে ভারতে দিয়েছেন, ওরা কি এখনো টিটি আছে নাকি পাইলট টাইলট হয়ে গেছে? সময় 7:35 আর ডিনার সার্ভ করে দিয়েছে। ডিনারে কি কি আছে দেখি। একটা আলুর তরকারি, একটা গোলাপ জামুন, রাইস, ডাল, আর এটা মনে হয় চিকেন। বন্দে ভারতেই কালো কোটকে গ্রে কোট তো করে দিয়েছে, কিন্তু আইআরসিটিসির এই মেনু চেঞ্জ করেনি, সেই সেম থেকে গেল। খালি যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এমপ্লয়িদের অ্যাটিটিউড। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, সাথে আবার রুটিও আছে, অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করা। আপনারা হয়তো বলবেন যারা ভিডিওটা দেখছেন এত দূর যে আমার সাথে যেহেতু ইনসিডেন্ট হয়েছে, যেহেতু সব জিনিসই আমি নেগেটিভ বলছি, কিন্তু সত্যি মানুন জিনিসটা কিন্তু সেরকম না। ডালে নুন নেই, ঠিক আছে। এই তরকারিটা একটুও গরম না, ঠান্ডা হয়ে গেছিলো। এই গোলাপ জামুন যেটা দিয়েছে সেটা আমি দোকান থেকে কিনে কখনোই খাবো না। এই একটা মিষ্টি দই দিয়েছে, এটা ঠিক আছে, এটা ব্র্যান্ডেড। আর রুটি আর ভাতের মতন। তো আমার মনে হয় এই সেটআপটা, যে এক্সট্রা টাকা নেওয়া হচ্ছে শতাব্দীর থেকে বা এই বন্দে ভারতের যে গুণগাথা গাওয়া হচ্ছে, ইট ইজ ওভার রেটেড, ওয়ে ওভার রেটেড। আমি আবার বলছি, এইসব জিনিস আমি একদমই সেই জন্য বলছি না কারণ আমার সাথে ওই টিটি যে ছিলেন বা ওই ইনচার্জ যে ছিলেন খারাপ ব্যবহার করেছে, তার সাথে এই জিনিসের কোনো রিলেশন নেই। বাট এই যে খাবারটা আমি খাচ্ছি, এই খাবারটা আজকে 5 বছর আগে আইআরসিটিসি সেম খাবার রাজধানীতে দিত, আর হয়তো আজকেও সেম খাবারই দেয়। ট্রেন এখন ক্রস করলো বর্ধমান স্টেশন। মানে বর্ধমান স্টেশনে একটা 2 মিনিটের স্টপেজ রাখাই যায়, খুব একটা তাতে টাইম লস হবে না বন্দে ভারতের। বাট মনে হয় মিনিস্ট্রি অফ রেলওয়েজ কিছু ভেবেই স্টপেজটা রাখেনি। বাট ইন ফিউচার বর্ধমান স্টেশনে একটা স্টপেজ রাখলে এখানকার লোকেদের জন্য, বর্ধমানের অনেক প্যাসেঞ্জারই ট্রাভেল করে আর অনেক বড় জাংশন বর্ধমান, তো বর্ধমানের জন্য
একটা স্টপেজ করাই যায়। যদি এই ভিডিওটা কেউ দেখছেন যারা বর্ধমানে থাকেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবেন ব্যাপারটা নিয়ে। এই শিলটা উইন্ডোর সাথে দেওয়া আছে, এই শিলটাকে আপনারা নামিয়ে দিতে পারেন যদি দরকার না হয় আপনাদের। এরকম বন্ধ হয়ে যায় তো বাইরের থেকে, আর আপনি বাইরের থেকে কিছু দেখতে পারবেন না। তাতে দিনের বেলা এই শিলটা মানে ইউজফুল হবে, কারণ যখন লাইট থাকবে আর আপনারা যদি ঘুমাতে চান তাহলে এই শিলটাকে নামিয়ে দিতে পারেন। এইটা কাইন্ড অফ আপনার উইন্ডো কার্টেনের কাজ করবে। রাত্রিবেলা খুব একটা কাজ নেই। আমার পিছনে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই স্ক্রিনটাতে কিন্তু কন্টিনিউয়াস ডিসপ্লে হতে থাকে কত কিলোমিটার বাকি, কত স্পিডে এখন চলছে ট্রেন, তার উপরে কিছু গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো আসে। কিন্তু অল ডিটেলস, নেক্সট স্টেশন, কোন স্পিডে গাড়ি চলছে এখন, আর কত কিলোমিটার বাকি ফর নেক্সট ডেস্টিনেশন, সব ডিটেলস ওই স্ক্রিনে আসতে থাকে। ওই স্ক্রিনগুলো দুটো দরজারই পাশে আছে, দুদিকেই। Open on right side. সময় 9:12, ট্রেন নিজের স্কেডিউল টাইম থেকে 7 মিনিট লেট পৌঁছেছে হাওড়া জাংশন। ডিটেল রিভিউ, মানে আমার পার্সোনাল রিভিউ কি আছে এটা আমি 2 মিনিট পরে দিচ্ছি। আগে আপনাদের একবার ট্রেনটা পুরোভাবে দেখিয়ে দিই। ফাইনালি E1 কোচটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে E1 কোচ, এটা হচ্ছে E1 কোচ। সিটগুলো একদমই আলাদা। আমি আশা করি এখন ভিডিও করা যাবে, যেহেতু প্যাসেঞ্জার নেই। তখন ওনারা বলেছিলেন প্যাসেঞ্জার ছিল বলে ভিডিও করা অ্যালাউড না। তবে ট্রেন থেমে যাওয়ার এটাই ছিল আজকের আমার ধানবাদ থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি। আর টু বি অনেস্ট, যে হিসাবে হাইপ করা হয়েছে ট্রেনটাকে, ট্রেনটা টেকনোলজিক্যালি ওয়াইজ নো ডাউট খুবই নতুন। টেকনোলজি আমি আউট অফ 10 9 দেব। ট্রেনের স্পিড আমি দেখছিলাম মাঝখানে 130 ক্রস করছিল। সো ট্রেনের স্পিডও ঠিক আছে, অন্য ট্রেনের তুলনায় ট্রেনের স্পিডও ঠিক আছে। দ্যাট ইজ অলসো গুড। যে হিসাবে হাইপ করা হয়েছে সেই হিসাবে ট্রেনের স্পিড। এবার কথা বলি খাবারের। আগেন, যে হিসাবে বন্দে ভারতকে হাইপ করা হয়েছে, খাবারটা কিন্তু সেই হিসাবে আপলিফট করা হয়নি অন্য সেগমেন্ট থেকে, যেরকম রাজধানী বা শতাব্দীর থেকে। আপনি যদি শতাব্দী বা রাজধানীর খাবার দেখেন আর এই বন্দে ভারতের খাবার দেখেন, দুটো সেম আমি বলবো। তো ওখানে কিন্তু আরেকটা স্কোপ ছিল এদের কাছে ওই খাবারটাকে আরেকটু হাইপ করার। কারণ আপনারা দেখাচ্ছেন এইটা অ্যারিস্টোক্রেট একটা ট্রেন, বাট খাবারের সময় আপনারা ওই লেভেলে নিয়ে আসছেন যে লেভেলে অন্য ট্রেনগুলো আছে। সেটা হলো খাবারের ব্যাপার। এবার কথা বলছি কমফর্ট। নো ডাউট আপনারা হয়তো বলতে পারেন যেহেতু এত হাই স্পিডে চলছে 130 প্লাস, জার্কিং is unavoidable, but then again bullet train is running way faster, ওখানে কোনো জার্কিংই হয় না। হ্যাঁ, এখন বলবেন আপনি কি তাহলে বাইরের লোকে বাইরের দেশের সাথে ডাইরেক্ট কম্পেয়ার করবেন? আমার কথা হচ্ছে যদি ওরা 500 স্পিডে জার্কিং ছাড়া চালাতে পারে, then the technology could evolve over here as well, right? ট্রেনের ব্যাপারে যা বলার আমি বলে দিয়েছি, যা আমার পার্সোনালি ফিল হয়েছে সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে। বাকিটা আপনারা জাজ করুন। আর বন্দে ভারতে নেক্সট ট্রাভেল করবেন কিনা এত টাকা দিয়ে, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ব্লগটা থ্রুতে আমি কোনো ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, তো প্লিজ একটা কমেন্টের থ্রুতে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনকার মতন এতটাই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।